আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভি 24 নিউজের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে পদত্যাগ করতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাধা মানছে না আওয়ামী লীগ, রাজপথে নামছে লক্ষ লক্ষ নেতাকর্মী। ফেঁসে গেলেন মির্জা ফখরুল। এবার জানিয়ে দিব, জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে যে উত্তেজনাপূর্ণ ও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা একদিকে যেমন ক্ষমতার দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ টানাপোড়েন ও কৌশলগত অবস্থানও স্পষ্ট করে তুলেছে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে এই পুরো ঘটনা প্রবাহকে বিশ্লেষণ করলে দেখা যায়, এখানে মূলত তিনটি বড় উপাদান কাজ করছে: ক্ষমতার সংকট, দলীয় চাপ এবং রাজপথের রাজনীতি। প্রথমেই আসা যাক তারেক রহমানের পদত্যাগ প্রসঙ্গে। নানা সমালোচনা এবং দলীয় চাপের মুখে তিনি অবশেষে পদত্যাগ করেছেন, এই ঘটনাটি নিজেই একটি বড় রাজনৈতিক বার্তা বহন করে। একটি দলের সর্বোচ্চ নেতৃত্ব যখন চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়, তখন তা কেবল ব্যক্তিগত ব্যর্থতার প্রতিফলন নয়, বরং দলীয় ঐক্য, কৌশলগত দুর্বলতা এবং নেতৃত্বের ওপর আস্থার ঘাটতিরও ইঙ্গিত দেয়। তারেক রহমানের ক্ষেত্রে এই চাপ এসেছে একাধিক দিক থেকে: দলীয় ভেতরের অসন্তোষ, বিরোধী পক্ষের আন্দোলন এবং সামগ্রিক রাজনৈতিক অস্থিরতা। একই সঙ্গে তার দেশ ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যখন একজন শীর্ষ নেতা নিজেকে নিরাপদ মনে করেন না এবং প্রাণঘাতী হামলার আশঙ্কা করেন, তখন সেটি শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, বরং দেশের রাজনৈতিক পরিবেশ কতটা উত্তপ্ত হয়ে উঠেছে সেটারও একটি স্পষ্ট প্রতিচ্ছবি। এই অবস্থায় তার দেশে থাকা বা না থাকার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের অবস্থান এই পুরো পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। দলটি কোনো ধরনের বাধা মানছে না এবং রাজপথে নামার প্রস্তুতি নিয়েছে। এটি তাদের রাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার বা চাপের মুখে পড়লে এই দলটি ঐতিহাসিকভাবেই রাজপথের রাজনীতিকে গুরুত্ব দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর রাজপথে নামার প্রস্তুতি শুধু একটি রাজনৈতিক প্রদর্শন নয়, বরং এটি একটি শক্তি প্রদর্শন, যার মাধ্যমে তারা নিজেদের অবস্থানকে দৃঢ় করতে চায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার কথা উল্লেখ করছেন। এই ধরনের মানুষতাত্ত্বিক অবস্থা সাধারণত তখনই তৈরি হয় যখন একটি দল মনে করে যে তাদের অস্তিত্ব বা রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে। ফলে তারা আর প্রতিরক্ষামূলক অবস্থানে না থেকে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করে। নিয়মিত মিছিল, সমাবেশ এবং রাজপথে উপস্থিতি এই কৌশলেরই অংশ। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থানও এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি একদিকে দলীয় নেতৃত্বের সংকট সামলানোর চেষ্টা করছেন, অন্যদিকে জোট রাজনীতির জটিলতাও মোকাবেলা করতে হচ্ছে তাকে। বিএনপি ও জামায়াতের সম্পর্ক নিয়ে তার বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পর্ক দীর্ঘদিনের। রাজনৈতিক বাস্তবতায় এই দুই দলের মধ্যে একটি সমঝোতা বা জোটের সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু যখন বিএনপির মহাসচিবের পক্ষ থেকে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করার মতো বক্তব্য আসে, তখন সেটি স্বাভাবিক রাজনৈতিক ভাষ্য হিসাবে দেখা যায় না, বরং এটি জোটের ভেতরের দ্বন্দ্ব, অবিশ্বাস বা কৌশলগত অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই বক্তব্যকে অনেকেই ভণ্ডামি হিসাবে দেখছেন, কারণ একদিকে জোট বজায় রাখা, অন্যদিকে একই জোটসঙ্গীকে নির্মূল করার কথা বলা, এটি একটি দ্বৈত অবস্থান। রাজনীতিতে কৌশলগত ভাষা ব্যবহারের প্রবণতা থাকলেও এমন স্পষ্ট বিরোধপূর্ণ বক্তব্য সাধারণত দলীয় অবস্থানকে দুর্বল করে ফেলে এবং কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। পুরো পরিস্থিতির দিকে যদি সামগ্রিকভাবে তাকানো হয়, তাহলে দেখা যায় যে বাংলাদেশের রাজনীতি আবারও একটি অস্থির মোড়ে এসে দাঁড়িয়েছে। ক্ষমতার পালাবদল, দলীয় চাপ, জোট রাজনীতির টানাপোড়েন এবং রাজপথের আন্দোলন সব মিলিয়ে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা অনেক সময়ই দ্বন্দ্ব এবং সংঘাতকে আরও বাড়িয়ে দিচ্ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক ভাষার ব্যবহার এবং কৌশলগত সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি ভুল বক্তব্য, একটি ভুল পদক্ষেপ বা একটি অসামঞ্জস্যপূর্ণ অবস্থান পুরো পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে। তারেক রহমানের পদত্যাগ, আওয়ামী লীগের রাজপথে নামার প্রস্তুতি এবং বিএনপি জামায়াত সম্পর্ক নিয়ে বিতর্ক সবকিছু মিলিয়ে এটি একটি পরিবর্তনশীল এবং অনিশ্চিত রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। এই বাস্তবতায় কে কতটা কৌশলী, কে কতটা সংগঠিত এবং কে কতটা জনসমর্থন ধরে রাখতে পারে সেটিই শেষ পর্যন্ত নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক দিক নির্দেশনা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় অন্যতম আসামি হিসেবে অভিযুক্ত কেন্দ্রীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাবলু মোল্লা শিশিরের জামিন পাওয়ার ঘটনা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। রোববার ২৬ এপ্রিল ঢাকার একটি আদালত তার জামিন মঞ্জুর করেন, যা রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এই ঘটনাকে ঘিরে ২০১৫ সালের সেই সহিংস ঘটনার স্মৃতিও নতুন করে সামনে চলে এসেছে। মামলার সূত্র অনুযায়ী ২০১৫ সালের ২০ এপ্রিল রাজধানীর পল্টন এলাকায় একটি নির্বাচনী প্রচারণা চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় অংশ নিতে যান দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। সভা চলাকালীন এবং তার গাড়িবহর যখন সেখানে অবস্থান করছিল, তখন হঠাৎ করেই একটি সংগঠিত দল হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এই হামলার মূল উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে লক্ষ্য করে প্রাণঘাতী আক্রমণ চালানো, এমন অভিযোগ মামলার বিবরণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা দেশীয় অস্ত্রসহ সজ্জিত অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিকল্পিতভাবে গাড়িবহরের উপর আক্রমণ শুরু করে। এতে করে খালেদা জিয়ার বহরের অন্তত ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করা হয়। শুধু ভাঙচুরেই সীমাবদ্ধ থাকেনি হামলা, ৪টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। হামলার সময় উপস্থিত নেতাকর্মী এবং নিরাপত্তারক্ষীদের ওপরও শারীরিক আক্রমণ চালানো হয়। এতে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা আহত হন। তাদের উপর ইট পাথর নিক্ষেপ করা হয় এবং বিভিন্নভাবে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এমনকি এই সহিংসতার কারণে আশেপাশে থাকা সাধারণ পথচারীরাও রক্ষা পাননি। তারাও ইট পাটকেল ও আতঙ্কের মধ্যে পড়ে আহত হন। মামলায় আরও বলা হয়েছে, হামলাকারীদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য, প্রায় ২০০ থেকে ৩০০ জন। তারা সংগঠিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয় এবং ককটেল বিস্ফোরণের মতো বিপজ্জনক কর্মকাণ্ড ঘটায়। এতে পুরো এলাকা আতঙ্কে ভরে ওঠে এবং জনজীবন এক প্রকার স্থবির হয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ, আগুন এবং ভাঙচুরের দৃশ্য পরিস্থিতিকে এক ভয়াবহ রূপ দেয়। এই ঘটনায় হামলাকারীরা শুধু সহিংসতা চালিয়েই থেমে থাকেনি, বরং অভিযোগ রয়েছে যে তারা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়, এমনকি কিছু ব্যক্তিকে জোরপূর্বক আটক রেখে মুক্তিপণ দাবির মতো গুরুতর অপরাধও সংঘটিত হয়। এসব অভিযোগ ঘটনাটিকে শুধু রাজনৈতিক সহিংসতা নয়, বরং একটি বহুমাত্রিক অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে তুলে ধরে। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই হামলায় জড়িত। যদিও রাজনৈতিক প্রেক্ষাপটে এমন অভিযোগ পাল্টাপাল্টি অবস্থান তৈরি করে, তবুও মামলার নথিতে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ফলে এই ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন সহিংসতা নয়, বরং বৃহত্তর রাজনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন হিসেবেও বিবেচিত হয়। লাবলু মোল্লা শিশির, যিনি এই মামলার একজন আসামি, তাকে কেন্দ্রীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার জামিন পাওয়ার বিষয়টি নতুন করে প্রশ্ন তুলেছে, বিশেষ করে বিচার প্রক্রিয়ার গতি, প্রভাব এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। একটি গুরুতর হামলার মামলায় এমন একজন আসামির জামিন পাওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ এটিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেও দেখছেন। এই মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন, যা বাংলাদেশের বিচার ব্যবস্থার ধীর গতির একটি উদাহরণ হিসেবেও অনেকের কাছে প্রতীয়মান হয়। ২০১৫ সালের একটি ঘটনা ২০২৬ সালে এসে এখনও পুরোপুরি নিষ্পত্তি না হওয়া এটি বিচার প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার ইঙ্গিত দেয়। ফলে ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার পাওয়ার প্রশ্নটিও সামনে আসে।
রাজনৈতিক সহিংসতার ইতিহাসে এ ধরনের ঘটনা নতুন নয়, তবে প্রতিটি ঘটনাই দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসনের ওপর প্রভাব ফেলে। খালেদা জিয়ার মতো একজন সাবেক প্রধানমন্ত্রীর ওপর হামলার অভিযোগ স্বাভাবিকভাবেই বেশি গুরুত্ব বহন করে। এটি শুধু একটি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের ওপর আঘাত, যা পুরো রাজনৈতিক ব্যবস্থাকে নাড়া দিতে পারে। সবশেষে বলা যায়, লাবলু মোল্লা শিশিরের জামিন পাওয়ার ঘটনা আবারও সেই পুরনো ঘটনার বিচার ও বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছে। মামলার নিষ্পত্তি এবং প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা, এই দুই বিষয়ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এমন সহিংস ঘটনার সঠিক বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হয়ে পড়বে।